আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুয়েল রানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের নিউট্রিশন ফুড সায়েন্সের স্টুডেন্ট। আমি তোমাদের বেসিক্যালি কেমিস্ট্রির প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়টা আলোচনা করব, গুণগত রসায়ন। তাহলে আমি লিখি গুণগত রসায়ন। আচ্ছা, গুণগত রসায়নে প্রথমে যেটা আলোচ্য বিষয় আসে সেটা হচ্ছে প্রাইমারি বিষয়গুলো। প্রাইমারি বিষয় যেগুলো এসএসসি লেভেলে শিখেছো তোমরা, যেমন অণু, পরমাণু, তারপরে কিছু মৌলিক কণিকার ব্যাপারে আমরা আজকে আলোচনা করব। তাহলে প্রথমে আমি আলোচনা করি পরমাণু এবং অণু থেকে। পরমাণু 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 কথাটা আসছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা, যার স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, তাকে পরমাণু বলে। তাহলে কি? তাহলে আবার বলছি আমি, পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা, যার স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, তাদেরকে পরমাণু বলে। এখন পরমাণুকে প্রকাশ করা হয় প্রতীকের সাহায্যে। যেমন হাইড্রোজেনের প্রতীক কি? হাইড্রোজেনের প্রতীক আমরা এইচ দিয়ে প্রকাশ করি। অক্সিজেনের প্রতীক আমরা ও দিয়ে প্রকাশ করি। নাইট্রোজেনের প্রতীক আমরা এন দিয়ে প্রকাশ করি। এইভাবে প্রায় 118টা মৌল আছে যেগুলোকে আমরা মানে প্রতীক দিয়ে প্রকাশ করতে পারি। এখন আমরা পরবর্তী যেটা কথা, অণু কাকে বলে? এখন পরমাণুর বিপরীত, অর্থাৎ মৌলিক, এখানে অণু সংজ্ঞায়িত করা যায় এইভাবে: মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা, যার স্বাধীন অস্তিত্ব আছে কিন্তু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না, তাদেরকে আমরা অণু বলতে পারি। যেমন এখানে অক্সিজেন গ্যাসের প্রতীককে আমরা সংকেত দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে অক্সিজেনের সংকেত বা অক্সিজেন, আমরা যদি অক্সিজেন বলছি গ্যাস, তাই না? অক্সিজেন গ্যাসের সংকেত আমরা এখানে যেহেতু অণু, তার মানে O2 দিয়ে প্রকাশ করব। নাইট্রোজেন গ্যাসের সংকেত আমরা N2 দিয়ে প্রকাশ করব। উপরে লিখছে হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের সংকেত আমরা H2 দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে আমি এখানে বললাম অণু পরমাণু সংজ্ঞা আমরা বলে দিছি। এখন অণু পরমাণুর যদি তোমাদের বলে পার্থক্যকরণ, তাহলে আমরা পরমাণু আর অণু পার্থক্যকরণ করি। পরমাণু এই সাইড, অণু। পরমাণু কি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা। তাহলে 1 নাম্বার, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা। আর অণুটা কি বললাম? মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা। আমরা সংজ্ঞায় আরেকটা বলছি, পরমাণু কি? পরমাণুর স্বাধীন অস্তিত্ব নেই। আর অণুর ক্ষেত্রে কি বললাম? অণুর স্বাধীন অস্তিত্ব আছে, কারণ আমরা ন্যাচারালি প্রকৃতিতে অক্সিজেন O2 আকারে পাই, নাইট্রোজেন N2 আকারে পাই, হাইড্রোজেন H2 আকারে পাই,
এগুলা হচ্ছে অণু। আবার কার্বন ডাইঅক্সাইডও একটা অণু। এখন অণুকে আমরা দুইভাবে ভাগ করতে পারবো, এগুলো আমরা দেখাবো। একটা হচ্ছে মৌলিক অণু, যেটা হচ্ছে মৌলিক পদার্থ থেকে আসে, সেটা হচ্ছে মৌলিক অণু। এখন মৌলিক অণু হচ্ছে যেগুলা শুধুমাত্র একটা প্রতীক একটা মৌলের সংকেত দিয়ে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে মৌলিক অণু। আর যৌগিক অণু যেমন কার্বন ডাইঅক্সাইড, এখানে অক্সিজেন ও মানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড দুইটা মৌলের সমন্বয়ে গঠিত হয়, এমন যৌগকে বলা হয় যৌগিক অণু। এখন অণুর স্বাধীন অস্তিত্ব আছে। অণুর স্বাধীন অস্তিত্ব আছে। সংজ্ঞায় আর একটা আমি পার্থক্য বলে দিছিলাম, পরমাণু কি? পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করতে পারে। আর অণুটা কি হবে? অণু হচ্ছে অণু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করতে পারে না। শর্টে লিখলাম। এখন পরমাণুকে কিসের সাহায্যে প্রকাশ করছি? প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয়। আর এটা থেকে অণুতে হচ্ছে অণুকে আমরা সংকেতের মাধ্যমে প্রকাশ করতে পারি, সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয়। এই তো এখন তোমরা উদাহরণ দিতে পারো। প্রতীক যেমন হাইড্রোজেনের প্রতীক কি? এইচ। অক্সিজেনের প্রতীক অক্সিজেন। নাইট্রোজেনের প্রতীক এন। আবার অণুর ক্ষেত্রে আমরা কি? অণুর ক্ষেত্রে যে হাইড্রোজেনের গ্যাসের সংকেত H2, অক্সিজেনের গ্যাসের সংকেত O2, নাইট্রোজেন গ্যাসের সংকেত N2 আমরা এখানে লিখতে পারবো, কোনো অসুবিধা নাই। এখন এই তো গেল পরমাণু অণুর মধ্যে আমরা পার্থক্যকরণ দেখাইলাম। মৌলিক কণিকা। মৌলিক কণিকা হচ্ছে, আমি লিখি মৌলিক কণিকা। মৌলিক কণিকা এরপর আমরা আলোচনা করব। মৌলিক কণিকা। মৌলিক কণিকা। এখন মৌলিক কণিকা বলতে কি? প্রত্যেকটা পরমাণুই ক্ষুদ্রতম কিছু কণা দ্বারা গঠিত হয়, এদেরকে মৌলিক কণিকা বলা হয়। এখন তাহলে কি মৌলিক কণিকার সংজ্ঞা আমরা এভাবে বলবো যে যেসব ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণিকার দ্বারা প্রত্যেক পদার্থই গঠিত হয় তাদেরকে কি বলে? মৌলিক কণিকা। এখন মৌলিক কণিকা হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, আরেকটা হচ্ছে অস্থায়ী মূল কণিকা, আরেকটা হচ্ছে কম্পোজিট কণিকা। এই তিন প্রকার। এখন স্থায়ী মূল কণিকা কি বললাম? স্থায়ী মূল কণিকার সংজ্ঞা আমরা এভাবে বলবো, যেসব মূল কণিকা দ্বারা প্রত্যেক পরমাণুতেই স্থায়ীভাবে বিরাজ করে তাদেরকে স্থায়ী মূল কণিকা বলা হয়। স্থায়ী মূল কণিকার সংখ্যা তিনটা: ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর অস্থায়ী মূল কণিকার সংজ্ঞা আমরা এইভাবে বলবো, যেসব মূল কণিকা প্রত্যেকটা পরমাণু মানে কিছু কিছু পরমাণুতে অস্থায়ীভাবে বিরাজ করে তাদেরকে অস্থায়ী মূল কণিকা বলা হয়। অস্থায়ী মূল কণিকার তোমরা দেখো, অস্থায়ী মূল কণিকারা যদি আসে তাহলে আমরা কিভাবে উদাহরণ দেব। যেমন অস্থায়ী মূল কণিকা হচ্ছে পায়ন, মিয়ন, মেসন, পজিট্রন, গ্রাভিটন, নিউট্রিনো কণা আছে, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো,
এগুলো হচ্ছে অস্থায়ী মূল কণিকা। আর কম্পোজিট কণিকা হচ্ছে পরমাণুতে স্থায়ী ও অস্থায়ী মূল কণিকা ছাড়াও এক ধরনের কণিকা থাকে, সেগুলোকে বলা হয় কি কম্পোজিট কণিকা। এখন কম্পোজিট কণিকা দুইটা, একটা হচ্ছে আলফা কণা, আর একটা হচ্ছে ডিউটেরিন কণা। এই দুইটাই, তাহলে এটা দুইটা, এটা তিনটা, আর এটার সংখ্যা প্রায় 100টার মতো, এটার সংখ্যা প্রায় 100টার মতো। কাজে তোমাদের পরীক্ষায় কিন্তু এগুলা এমসিকিউ আকারে দিতে পারে, কোনটা অস্থায়ী মূল কণিকা। তোমাদের 4টা অপশন দিয়ে দিল, এগুলোর মধ্যে যেগুলো আছে ওইগুলো আমরা অস্থায়ী মূল কণিকা হিসেবে কাউন্ট করব। এখন আমরা দেখব আমাদের এরপরে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে অস্থায়ী মূল কণিকাটা নিয়ে আলোচনা করব। এই স্থায়ী মূল কণিকাটা নিয়ে আলোচনা করব। কি স্থায়ী মূল কণিকাটা নিয়ে। এখন আমরা দেখছি যে স্থায়ী মূল কণিকা কয়টা, 3টা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে আমি স্থায়ী মূল কণিকা লিখলাম। স্থায়ী মূল কণিকা হচ্ছে প্রোটন আগে দিলাম, নিউট্রন, আর একটা হচ্ছে ইলেকট্রন। এই 3টা, এগুলো হেডলাইন করলাম। এখন এই স্থায়ী মূল কণিকার আমরা এগুলো ক্লাসিফিকেশন করলাম 3টা, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। এখন আজ আমরা দেখব এগুলা প্রতীক। তাহলে প্রোটনের প্রতীক হচ্ছে পি দিয়ে প্রকাশ করে, প্রোটনের পি, নিউট্রনের এন, স্মল এন, সবগুলো স্মল লেটারে পড়বে। ইলেকট্রনের প্রতীক ই। তারপরে আমরা আলোচনা করব আপেক্ষিক আধান। আধানের একক আমরা জানি কুলম্ব। কি কুলম্বকে সি দ্বারা প্রকাশ করে। তাহলে এটা একটা হেডলাইন হোক। প্রোটনের আধান হচ্ছে, আপেক্ষিক আধান হচ্ছে +1, কারণ আমরা জানি আধানকে প্লাস মাইনাস দিয়ে প্রকাশ করা হয়, সেজন্য প্রোটনের আপেক্ষিক আধান +1। নিউটনের কোনো আধান নাই, নিউটনের আধান 0। ইলেকট্রনের আপেক্ষিক আধান -1। এখন প্রকৃত আধান আলোচনা করি। প্রকৃত আধান, এটার প্রকৃত আধান হচ্ছে, যেহেতু এটা প্লাস তাহলে আমরা প্লাসটাই দেবো, +1.60 গুণন 10⁻19। এটাও কি একক কি পড়বে, কুলম্ব পড়বে। তারপরে নিউটনের আপেক্ষিক আধান যেহেতু 0, সুতরাং প্রকৃত আধান এখানে 0 পড়বে। ইলেকট্রনের প্রকৃত আধান, ইলেকট্রনের প্রকৃত আধান আমরা দেখেছি এখানে মাইনাস চিহ্ন, সুতরাং আমরা মাইনাস দেব। -1 হুবহু এটা +1 যদি -1 হয়, সুতরাং এইটাই পড়বে, শুধু এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। 19 কুলম্ব, সবগুলোর একক কুলম্ব। এখন আমরা দেখব আপেক্ষিক ভর। আপেক্ষিক ভর আমি গ্রাম দ্বারা প্রকাশ করলাম। তাহলে প্রোটনের আপেক্ষিক ভর হবে 1.673 গুণন 10⁻24 গ্রাম। আমি যদি এটা কেজিতে কনভার্ট করতে চাই তাহলে কি হবে, 1.673 গুণন 10⁻27, কারণ এটা 1000 দিয়ে ভাগ হয়ে যাবে, যেটা উপরে 10⁻3, সুতরাং 10⁻24 যোগ -3, তার মানে কি হচ্ছে -27 এখানে দাঁড়াচ্ছে। এবার দেখব নিউটনের আপেক্ষিক ভর, ওয়েট, আপেক্ষিক আধান আমি আবার লিখি। আপেক্ষিক আধান গ্রাম, আপেক্ষিক আধান গ্রাম দিয়ে প্রকাশ করলাম অবশ্যই। এটা অন ধরব, এটা অন। আর ইলেকট্রন হচ্ছে প্রোটন আর নিউট্রনের ভরের 1840 ভাগ দিলে যেটুকু থাকে ততটুকু হচ্ছে ইলেকট্রনের আপেক্ষিক আধান, তার মানে 1/1840। আর আমি যে এবার দেখব প্রকৃত আধানের ব্যাপারটা। প্রকৃত আধানকে আমরা গ্রাম দ্বারা প্রকাশ করব। এখন দেখো প্রকৃত আধান হচ্ছে 1.673 গুণন 10⁻24 গ্রাম। এটা কেজি কনভার্ট করলে 10⁻27 হয়ে যাবে, কারণ 1000 দিয়ে ভাগ দিয়ে দেব। এটাও কত হবে, 1.67, এই জায়গায় 3 এর জায়গায় জাস্ট 5 হবে,
গুণন 10^24 গ্রাম। আর ইলেকট্রনের প্রকৃত আপেক্ষিক আধান এগুলো তো গিয়েছে, আপেক্ষিক ভর, প্রকৃত ভর, প্রকৃত ভর 9.11 গুণন 10^28 গ্রাম। এটাকে যদি কেজিতে কনভার্ট করি 9.11 গুণন 10^31 গ্রাম কেজি, 10^31 কেজি হয়ে যাবে। এই তো আমরা দেখলাম স্থায়ী মূল কণিকাকে আমরা তিনভাবে ভাগ করলাম, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। আমরা জানি এগুলো তিনটাই মূলত মূল কণিকা, স্থায়ী মূল কণিকা। এখন আমরা এগুলার ক্লাসিফিকেশন মানে এগুলো বৈশিষ্ট্য আমরা বলে দিলাম। এখন প্রোটন, মেইনলি প্রোটনকে পি দ্বারা প্রকাশ করছি। এখন এই প্রোটন আবিষ্কারের পিছনে অনেক হিস্টোরি আছে আর কি। প্রোটনকে প্রোটন কিসের ভিতর থাকে? প্রোটন হচ্ছে একটা পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে থাকে। নিউক্লিয়াস বলতে কি বোঝা? প্রথমে তাহলে নিউক্লিয়াস আবিষ্কার হয়েছে। নিউক্লিয়াস আবিষ্কার করছে বিজ্ঞানী রাদারফোর্ড। আমরা এর পরবর্তীতে এটা দেখব বিজ্ঞানী রাদারফোর্ড কিভাবে নিউক্লিয়াস আবিষ্কার করে। আর নিউক্লিয়াস আবিষ্কার হয় 1911 সালে। আর প্রোটন আবিষ্কার হয় 1919 সালে। কত সালে? 1919 সালে প্রোটন আবিষ্কার হয়। নিউটন আবিষ্কার করেন হচ্ছে বুক ও বেকার। এটা আবিষ্কার করে 1930 সালে। আর নিউটন এবার আসবো আমরা ইলেকট্রন আবিষ্কার করে হচ্ছে থমসন আবিষ্কার করে 1897 সালে। তাহলে আমরা দেখলাম আবিষ্কার, তারপরে সাল দেখলাম, এগুলো আমরা আলোচনা করলাম। এখন আমরা দেখব মুসলাম এবার আমরা দেখব ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জ সমান ফ্যারাডের সূত্র জানি। ফ্যারাডকে আমরা এর দ্বারা প্রকাশ করি, ফ্যারাড ভাগ অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা যেটা আমরা xn দ্বারা প্রকাশ করতে পারি। ফ্যারাডের মান হচ্ছে 96,500, এটা আমরা দেখব পরে। আর অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে 6.673 গুণন 10^23। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে ইলেকট্রনের চার্জ ওটাই পাবো যে 1.60 গুণন 10^19 কুলম, এটা পেয়ে যাব। এটা যদি আমরা ভাগ করি এটা পেয়ে যাব। তাহলে আমরা এটা দেখলাম। এবার আমরা দেখব প্রোটন কি। প্রোটন হচ্ছে হাইড্রোজেন পরমাণু থেকে, হাইড্রোজেন যদি আমরা লিখি, হাইড্রোজেনের একটা প্রোটন থাকে, একটা ইলেকট্রন থাকে, একটা প্রোটন থাকে, একটা ইলেকট্রন থাকে। কারণ আমরা জানি কোনো পরমাণু যদি আধান নিরপেক্ষ হয় তাহলে পরমাণুতে যত সংখ্যক প্রোটন থাকে তার সমপরিমাণে ইলেকট্রন থাকে। তার মানে এখানে ইলেকট্রন কত হবে? ইলেকট্রন অন হবে। আর হাইড্রোজেনের পারমাণবিক ভরও অন। তার মানে হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন অপসারণ করে দেব। তাহলে একটা ইলেকট্রন অপসারণ করে দিই, দেখি কি হয়। হাইড্রোজেন যদি একটা ইলেকট্রন অপসারণ করি তার মানে কি প্লাস হয়ে যাচ্ছে। তার মানে হাইড্রোজেন পরমাণু থেকে একটা ইলেকট্রন অপসারণ করলে যেটা থাকে সেটাকে বলা হয় প্রোটন, ধনাত্মক বায়ু অবশ্যই। এটা কি হাইড্রোজেন পরমাণু থেকে একটা ইলেকট্রন অপসারণ করলে যে ধনাত্মক বাহী ও অবশিষ্ট থাকে সেটাকে আমরা বলি প্রোটন। এখন আমরা দেখব পারমাণবিক সংখ্যা বা ক্রমাঙ্ক। পারমাণবিক সংখ্যা যেটা ক্রমাঙ্ক সেটাই একই কথা। ক্রমাঙ্কর বিষয় হচ্ছে
পরমাণুতে কোনো একটা পরমাণুতে যত সংখ্যক নিউক্লিয়াস অবশ্যই কোনো একটা পরমাণু নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন থাকে সেই প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। তাহলে আমি যদি বলি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 বলতে কি বুঝো? তার মানে সোডিয়ামের নিউক্লিয়াসের যে প্রোটন সংখ্যা আছে সেটা 11, যার কারণে আমরা এটাকে বলি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। আমি যদি বলি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 বলতে কি বুঝো? তার মানে কি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 বলতে কি বুঝো? তার মানে অক্সিজেনের নিউক্লিয়াসে 8টা ধনাত্মক চার্জযুক্ত প্রোটন আছে, সেজন্য এটাকে আমরা বলি অক্সিজেনের 8 পারমাণবিক সংখ্যা। এখন আমরা একটা পয়েন্ট দেখব, এএমইউ অ্যাটমিক ম্যাস ইউনিট। এটার পূর্ণরূপ হচ্ছে অ্যাটমিক ম্যাস ইউনিট। ম্যাস মানে ভর, ইউনিট অ্যাটমিক ম্যাস ইউনিট। এখন যদি আমি বলি সোডিয়ামের একটি পরমাণুর ভর কত? একটি পরমাণুর ভর কত? তাহলে সোডিয়ামের একটি পরমাণুর ভর হবে, সোডিয়ামের পারমাণবিক ভর 23 এএমইউ এইটা। এখন এএমইউ সমান জানি কি 23 গুণন 1.66 গুণন 10 ইনভার্স 19। এটা তাহলে আমরা যেটা ক্যালকুলেট করলে যে মান বাড়াবে সেটা হচ্ছে সোডিয়ামের একটি পরমাণুর ভর। আমরা আর একটা দেখি, যদি বলি ম্যাগনেসিয়ামের একটি পরমাণুর ভর কত? ম্যাগনেসিয়ামের একটি পরমাণুর ভর, ম্যাগনেসিয়ামের একটি পরমাণুর ভর হবে, তার মানে 24 পারমাণবিক ভর এমইউ, তার মানে 24 গুণন 1.66 গুণন 10 ইনভার্স 19, যেটা থাকবে এটার থেকে আমরা গ্রাম পেয়ে যাব।